ব্রেকিং নিউজ, দেশে জরুরি অবস্থা ঘোষণা। চরম উত্তেজনায় এখন পুরো বাংলাদেশ। সেনাপ্রধান ঘোষণা করলেন রাষ্ট্রের স্বার্থে জরুরি অবস্থা জারি। ব্রেকিং নিউজ, শেখ হাসিনার দেশে ফেরার জল্পনা চলছিলই, আর এবার সামনে এলো এক চাঞ্চল্যকর খবর। ভারতের সেনা ও নিরাপত্তা মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। এতক্ষণ শুনছি ভাই, আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা পানি নিয়ে আসেন, পানি, খাবার পানি 1 বোতল 2 বোতল 5 বোতল 10 বোতল যারা আছে দয়া করে নিয়ে এসে দেন। 2024 সালের জুলাই আগস্টের কথা স্মরণ করুন। মেট্রো রেল জ্বলছে, বিটিভি ভবন জ্বলছে, সেতু ভবন জ্বলছে এবং তারপর থেকে একের পর এক আগুন লেগে চলছে দেশে। সর্বশেষ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো। কেন এত আগুন? আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা যে খবরটা দেখলেন বা যে নিউজটা শুনলেন, শুনে কি জানলেন বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে সবাইকে ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন, একটা করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আপনারা দাঁড়া থাকেন না, আপনারা আমাদের হেল্প করেন, আপনারা দাঁড়া থাকেন না কেউ, আপনারা হেল্প করেন। ভাই, আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা পানি নিয়ে আসেন, পানি, খাবার পানি 1 বোতল 2 বোতল 5 বোতল 10 বোতল যারা আছে দয়া করে নিয়ে এসে দেন। 2024 সালের জুলাই আগস্টের কথা স্মরণ করুন। মেট্রো রেল জ্বলছে, বিটিভি ভবন জ্বলছে, সেতু ভবন জ্বলছে এবং তারপর থেকে একের পর এক আগুন লেগে চলছে দেশে। সর্বশেষ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো। কেন এত আগুন? এই আগুন নিয়ে খেলা কেন খেলছে ইউনূস বাহিনী? চলুন খোঁজার চেষ্টা করি একটু। ঢাকার মেট্রো রেল, বিটিভি ভবন, সেতু ভবনে আগুন লাগানোর ভেতর দিয়েই শুরু হয়েছিল 2024 সালের জুলাইয়ের সেই ভয়াবহ অধ্যায়। যে অধ্যায়কে কেউ কেউ বিপ্লব বলেন, কেউ কেউ অভ্যুত্থান বলেন, কিন্তু আসলে তা তো ছিল বাংলাদেশের সংবিধান, গণতন্ত্র আর রাষ্ট্রের অস্তিত্বের বিরুদ্ধে এক সন্ত্রাসী অভিযান। গতকাল টের পাননি? জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় টের পাননি যে কবর হয়ে গেছে বাংলাদেশের অস্তিত্বের? তখন মানে 2024 সালের জুলাই আগস্টে অনেকে আমরা বুঝতে পারিনি, কিন্তু এখন আর তো সন্দেহ নেই সেই সময় যারা আগুন লাগিয়েছিল তারাই আজও একইভাবে দেশটিকে জ্বালিয়ে চলছে। 2024 সালের জুলাই ও আগস্ট মাস জুড়ে দেশের বিভিন্ন স্থানে আগুন লাগানো, গার্মেন্টস শিল্প ধ্বংস, টায়ার কারখানার নাশকতা, যশোরের হোটেলে পুড়িয়ে দেওয়া, সব ঘটনাই ছিল এই পরিকল্পিত আগুন উৎসবের অংশ। এখন যখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত আগুনে পড়ছে, তখন সেটিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা মানে আপনি ইচ্ছাকৃত অন্ধ হয়ে আছেন, আপনাকে অন্ধ করে রাখা হচ্ছে। 2024 সালের জুলাই মাসে রাজধানীর মেট্রো রেল স্টেশনে আগুন লাগানো হয়েছিল একদল মুখোশধারীর হাতে। তারা দাবি করেছিল তারা নাকি স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেমেছে, কিন্তু বাস্তবতা কি ছিল? বাস্তবতা ছিল যে তারা জনগণের অর্থে তৈরি। এই সময়ে বিটিভি ভবন, সেতু ভবন, এমনকি সরকারি গুরুত্বপূর্ণ দপ্তরেও আগুন লাগানো হয়েছিল। সচিবালয়ের কথা বলছি। এই আগুন কোনো আকস্মিক ক্রোধের ফল ছিল না, এটা ছিল রাজনৈতিক নকশা, মেটিকুলাস ডিজাইন, সংবিধান সম্মত সরকারের পতন ঘটানো এবং বাংলাদেশকে অরাজকতার পথে ঠেলে দেওয়া। যারা এই তথাকথিত জুলাই বিপ্লব নামে স্লোগান দিয়েছিল তারা আসলে গণতন্ত্রকে মাটি চাপা দিয়ে নিজেদের অবৈধ ক্ষমতা প্রতিষ্ঠার পথ তৈরি করেছিল। তখনকার সরকার শেখ হাসিনার নেতৃত্বে দেশকে অর্থনৈতিক স্থিতি এবং অবকাঠামোগত শক্তির পথে নিয়ে যাচ্ছিল, কিন্তু সেই সময়ে এই আগুন সন্ত্রাসীরা বুঝতে পেরেছিল নির্বাচনের মাধ্যমে তারা কখনোই ক্ষমতায় আসতে পারবে না। তাই আগুনকে তারা করেছিল অস্ত্র, নাশকতাকে তারা করে ফেলেছিল তাদের রাজনীতি এবং ভয়কে বানিয়েছিল তাদের প্রচারণার অন্যতম কৌশল। ওটা ছিল ক্ষমতা দখলের প্রস্তুতি। আগস্টে তারা সেটাই করেছে, ক্ষমতা দখল করেছে। সংবিধান সম্মত সরকারকে উৎখাত করে একদল সুবিধাভোগী, একদল বিদেশি তাবেদার, একদল পরাজিত রাজাকার আলবদর জামায়াত চক্রের মিত্র মিলে দখল করে নিয়েছে বাংলাদেশকে। নাম দিয়েছে অন্তর্বর্তী সরকার, মুখে বলছে জুলাই সনদ, আর বাস্তবে যা যা করছে তা হলো
আগুন জ্বালিয়ে বাংলাদেশকে দুর্বল করে ফেলা। তাদের মুখপাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস যেদিন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে নিজেকে সভ্য ঘোষণা করলেন, মানে গতকাল, সেদিনই আসলে চট্টগ্রাম ইপিজেড জ্বলছিল। কিন্তু তাতে ইউনূস বা তার উপদেষ্টাদের কোনো কিছু আসে যায় না। তারা শত কোটি টাকা খরচ করে উপদেষ্টার নিজের স্ত্রীর কোম্পানির আয়োজনে এই অনুষ্ঠান করেন, নাম দেন ঐক্যের উৎসব। কিন্তু সেই উৎসব মানে কি ছিল বলেন তো? ডক্টর ইউনূস যে চেয়ারে বসার কথা ছিল সেই চেয়ারটি পর্যন্ত মানে জ্বালিয়ে দিয়েছে। এটা নাকি উৎসব, মানে ঐক্যের উৎসব। মানে সংবিধানের মূলনীতি ছিঁড়ে ফেলা হয় যে উৎসবে, মানে সেটা নাকি আবার ঐক্যের উৎসব। কিভাবে বলেন তো? জুলাই মাসে সারা দেশে যে সহিংসতা শুরু হয় গত বছর আগস্টে, তার রূপ নিয়েছিল সরাসরি সরকার উৎখাতের অভিযানে। সেনাবাহিনী এবং প্রশাসনের একাংশকে বিভ্রান্ত করে রাষ্ট্রযন্ত্রের ভেতর বিশৃঙ্খলা ছড়িয়ে এই জুলাই সন্ত্রাসীরা সংবিধান সম্মত সরকারকে সরিয়ে দিয়েছিল। মানে দখলদার প্রশাসন তারপর থেকে একটার পর একটা আগুনের ঘটনা ঘটিয়ে চলেছে। আপনারা জানেন যে এই দখলদার সরকারের পেছনে কারা আছে? আছে বিদেশি পরামর্শক আর দেশীয় সুবিধাভোগীদের এক অদ্ভুত জোট। তারা বলেছিল দেশকে নতুন ভাবে গঠন করতে চায়, কিন্তু বাস্তবে করেছে রাষ্ট্রের ভিতটাকে একদম ভয়ঙ্কর ভাবে ধ্বংস। সংবিধানের মূলনীতি, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, জাতীয় স্বাধীনতা সবকিছুতেই তারা হাত দিয়েছে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে ডক্টর ইউনূস যখন জুলাই সনদে স্বাক্ষর করছেন তখন সারা দেশ জ্বলছে, তিনি নির্বিকার। ইউনূস ও তার সন্ত্রাসীরা মুখে ওই যে ঐক্যের কথা বললেও তাদের মূল লক্ষ্য কিন্তু সংবিধানকে দুর্বল করা এবং মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে দাঁড়ানো, এই শক্তিগুলোকে আরো শক্তিশালী করা। গতকালকের অনুষ্ঠানে পর্যন্ত ডক্টর ইউনূস কিন্তু কি বললেন যে বন্দরগুলোর কথা বিদেশিদের হাতে তুলে দেওয়ার কথা, এবং তিনি সেই সম্ভাবনার কথা বললেন, ঐক্যের কথা বললেন, এবং সম্ভাবনা মাত্র একটাই, বিদেশিদের হাতে সবকিছু তুলে দেওয়া। আপনি ভাবুন যে এই অনুষ্ঠানে স্বাধীনতার ঘোষণাপত্র পরিবর্তনের কথা বলা হয়েছে। তাতে বোঝা যায় কি, এটি আর কোনো প্রশাসনিক পরিবর্তন না, এটি আসলে বাংলাদেশের মূল আত্মাকে ধ্বংস করার প্রক্রিয়া। সংবিধানের মূলনীতির কথা তো আগেই বলেছি। এই আগুনগুলো তাই কোনো কেবল ভবনে নয়, এটি দেশের ধারণায়, চেতনায়, বিশ্বাসে আগুন লাগানোর একটা যজ্ঞ। কেউ হয়তো সেই ধোঁয়া চোখে দেখেনি, কিন্তু লক্ষ লক্ষ স্বাধীনতার পক্ষের মানুষের বুকের ভেতর এই ভয়ঙ্কর ধোঁয়া জমে গেছে গত 1 বছর বা 3 মাসে। 2025 সালের অক্টোবরে সেই আগুন আবার মাথা তুলেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। মানে দুপুর 2:30টার দিকে কার্গো সেকশনে ভয়াবহ যে আগুনটি লাগে, 36টি ইউনিট কাজ করেও 3 ঘন্টা লেগেছে আগুন নিয়ন্ত্রণে আনতে। মানে সব আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত ছিল। বিদেশি গণমাধ্যমে মানে শিরোনাম হয়েছিল বাংলাদেশের প্রধান বিমানবন্দর অগ্নিকাণ্ডে অচল। তাহলে প্রশ্নটা কি? প্রশ্নটা হলো এটাই, এটা কি সত্যি দুর্ঘটনা নাকি সেই একই আগুনের ধারাবাহিকতা যা মেট্রো রেল, বিটিভি, সেতু ভবনে দেখা গিয়েছিল? জাপান প্রবাসী একজন ব্লগার আছেন বা একজন সাবেক শিবির নেতা আছেন, তার নাম না বলি, তিনি রাজনৈতিক বিশ্লেষণ লেখেন, রাজনৈতিক বিশ্লেষণ লেখেন। তিনিও বলছেন, যিনি এই সরকারের সর্বোচ্চ সমর্থক, তিনিও বলছেন যে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ নাকি এই আগুন। তার কথার সঙ্গে একমত হন বা না হন, একথা মানতেই হয় যে শরৎ বা হেমন্তকালে এরকম ভয়াবহ অগ্নিকাণ্ড কোনো প্রাকৃতিক কারণে হয় না, এটি কেউ লাগিয়েছে, কোনো উদ্দেশ্যে লাগিয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তদন্ত চলছে, কিন্তু এই প্রশ্ন তো তুলতে হবে যে যদি সেনাবাহিনী 1 বছরেরও বেশি সময় ধরে ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় থাকে, তবে জবাবদিহি তো সেনাবাহিনীকেও করতে হবে। একের পর এক আগুন লাগছে অথচ কাউকে দায়ী করা হচ্ছে না। এই আগুন শুধু রাজধানীতে নয়, ছড়িয়ে পড়েছে শিল্পাঞ্চলে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা গ্রুপের চিনি কলে আগুন লেগেছে। তার আগে চট্টগ্রাম ইপিজেডের কথা তো বললামই, টেক্সটাইল কারখানা পুড়েছে। মিরপুরের রাসায়নিক গুদামে 16 জনের মৃত্যু হয়েছে। কিচ্ছু আসে যায় না কারো। একটার পর একটা শিল্প ধ্বংস হচ্ছে। প্রতিবারই বলা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট, মানে দেশটা একটা শর্ট সার্কিটের দেশে পরিণত হয়েছে। দেশের সবচেয়ে ঘন ঘন, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে ঘন ঘন শর্ট সার্কিট হওয়া জাতি আমরা। 2024 সালের গাজী টাওয়ারের কারখানার কথা মনে করুন তো, ভুলে গেছেন? সেখানেও এরা আগুন লাগিয়েছিল। নিজেরাই 2 শতাধিক মানুষকে আগুনে পুড়িয়ে মারলো, তারপর সেই মৃতদেহের রাজনীতি করে শেখ হাসিনাকে বলল গণহত্যাকারী। অথচ সত্যটা কি? সত্যটা শেখ হাসিনা তখন দেশটাকে আগুন থেকে বাঁচানোর লড়াই করেছিলেন। তিনি যদি ব্যবস্থা না নিতেন, সেদিনই বাংলাদেশ ছিন্ন ভিন্ন হয়ে যেত। সেই সময় যারা সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিল, তাদের উপরই আজ বিচার বসানো হচ্ছে, তাদের বিচার করা হচ্ছে।
বাস্তবতাটা হলো এই আগুনগুলো আর কেবল দুর্ঘটনা নয়, একটি পরিকল্পিত অর্থনৈতিক সন্ত্রাস। উদ্দেশ্যটা খুব স্পষ্ট, বিনিয়োগকারীদের ভয় দেখানো, কর্মসংস্থান ধ্বংস করা এবং বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র, অস্থিতিশীল দেশ হিসেবে তুলে ধরা। যখন একটি দেশের মেট্রো রেল, টেলিভিশন ভবন, সেতু ভবন, শিল্পাঞ্চল, এমনকি বিমানবন্দরও নিরাপদ নয়, তখন বিদেশিরা কি ভাববে? তারা ভাববে এই দেশটি নিজের সম্পদ রক্ষা করতে পারছে না। তারা ভাববে এখন সরকার নেই, আছে কেবল আগুন আর বিশৃঙ্খলা। এটাই সেই লক্ষ্য, বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে ব্যর্থ রাষ্ট্রের তালিকায় ঠেলে দেওয়া। শেখ হাসিনা যখন প্রাণপাত করে দেশটিকে দারিদ্র্য, জঙ্গিবাদ এবং ব্যর্থতার গহ্বর থেকে টেনে তুলছিলেন, ডক্টর ইউনূস এবং তার সহচররা সেই অর্জনকে উল্টে দিতে শুরু করেন সেই জুলাই থেকে। তারা বলেন বিদেশিদের হাতে বন্দর, তেল, গ্যাস ছেড়ে দিতে হবে, কারণ বাংলাদেশ নাকি নিজের সম্পদ রক্ষা করতে পারে না। এই বক্তব্যের ভেতরেই লুকিয়ে আছে এই দেশ জুড়ে উত্তাল পরিস্থিতির মধ্যেই বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জরুরি অবস্থা ঘোষণা করেছেন। দেশজুড়ে সেনা মোতায়েন, প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে শুরু হয়েছে টহল কার্যক্রম। সেনাপ্রধানের কণ্ঠ ছিল কঠোর ও দৃঢ়। দেশ এখন চরম সংকটে। দুর্নীতি, লুটপাট ও অপশাসনের কারণে রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়েছে। তিনি বলেন, ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই দেশকে বাঁচাতে এখনই ব্যবস্থা নিতে হবে। গত 5 দিনের ব্যবধানে দেশের 4টি গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন লাগার ঘটনা স্পষ্ট ষড়যন্ত্র। সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের পক্ষে, জনগণের পক্ষে, দুর্নীতিগ্রস্তদের পক্ষে নয়। রাজধানী জুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তবে জনগণ বলছে, দেশ বাঁচাতে সেনাবাহিনীর এই পদক্ষেপ সময় উপযোগী। রাজধানীর রাস্তায় রাস্তায় এখন সেনা টহল চলছে। এদিকে ইউনূস সরকারের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ। মাত্র 1 বছরের শাসনে 10 বারেরও বেশি বিদেশ সফর করেছেন, কিন্তু দেশ পেয়েছে শুধু শূন্য প্রতিশ্রুতি। উন্নয়ন নয়, এসেছে দুর্নীতি, এসেছে সুদের সিন্ডিকেট। সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ীরা লুটপাটে ব্যস্ত, আর দেশ অন্ধকারে ডুবে গেছে। সেনা সদর দফতর থেকে জানানো হয়েছে, দেশের উত্তরাঞ্চল, দক্ষিণ পশ্চিম ও মধ্য অঞ্চলে সেনারা নিয়ন্ত্রণ নিয়েছে। সেনাপ্রধান স্পষ্ট ভাষায় বলেন, আমরা কারো পক্ষে না, দেশের পক্ষে। যারা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বিশ্বাস